ওনার যাকে বলা হয় তৌহিদ আফ্রিদির বাপ এবং তৌহিদ আফ্রিদির সঙ্গে আপনার সখ্যতা তৈরি হয়েছে, এই অভিযোগটা উঠেছে। দ্বিতীয় অভিযোগ হচ্ছে তাদেরকে বাঁচাতে আপনার বিরুদ্ধে 5 কোটি টাকার একটা অভিযোগ, লেনদেনের অভিযোগ আসছে এবং হোটেল রেনেসাতে আপনি গোপন বৈঠক করেছেন। এই যে অভিযোগগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই আপনার অবগত হয়েছেন। এই বিষয়ে আপনার মূল ব্যাখ্যা কি, আসলে মূল ঘটনা কি? সোশ্যাল মিডিয়াতে অভিযোগ ঘুরে বেড়াচ্ছে, মাই টিভি চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী কিংবা তৌহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে। প্রথম কথা আপনাকে আমি অন ক্যামেরায় বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দেব। দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমলেও আমার বিরুদ্ধে একটা শক্ত প্রপাগান্ডা চালিয়েছিল, বিশেষ করে লীগের যে সাইবার আপনার টিম রয়েছে তারা, কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদের কণ্ঠস্বর ছিল এবং যেখানে আওয়ামী লীগের ওই ফ্যাসিবাদের আমলে তারা রাজনৈতিকভাবে কার্যত সকলকে কোণঠাসা করে ফেলেছে কিংবা বিভিন্ন জনকে মামলা হামলা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে কার্যত কোণঠাসা করে অনেককে তাদের গ্রিপে নিয়ে রাখতে পেরেছিল। সেখানে দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিপি হওয়ার পর থেকে আমরা আওয়ামী লীগের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালাম। সেখানে আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রতিনিয়ত অভিযোগ ছিল। আমরা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করি, আমরা হেফাজতের লোক, আমরা বিএনপির লোক, এই ধরনের নানান অভিযোগ এবং শেষ পর্যন্ত ধর্ষণের সহযোগিতার মামলা দিল। তারপরে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা চালালো। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে 5ই অগস্টের পর আমি আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটা নতুন সরকার গঠিত হলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি একটা চরম বৈষম্যের শিকার হচ্ছি এবং বঞ্চনার শিকার হচ্ছি। যে সমস্ত সহযোদ্ধা সহকর্মী বা আপনার যাদের জন্য বলা চলে যে এই হাসিনার ফেসিবাদের উত্তল সময় আন্দোলন সংগ্রাম করেছি, ধরো আলেমুল আমাদের মুক্তি থেকে শুরু করে জামাতের নেতাদের পক্ষে কথা বলা কিংবা তারা ভুক্তভোগীদের কথা বলা, বিএনপির পাশে বিভিন্ন ইস্যুতে দাঁড়ানো কিংবা খালেদা জিয়ার সাথে অবিচার করেছে, জেলে নিয়ে তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে, এই সমস্ত সব ইস্যুতে যখন আমরা কথা বলেছি সেই সময় দেখা যাচ্ছে সমস্ত অপোজিশনের লোকেরা বাহবা দিত, তারা আমাদেরকে প্রশংসা করত। কিন্তু এটা সত্য যে 5ই অগস্টের পরে রাজনৈতিক বিভাজন কিংবা মতাদর্শের কারণে এখন আমাদের এই রাজনৈতিক বন্ধু, আগে যারা আওয়ামী লীগের আমলে ছিল লাইক মাইন্ডেড, সবাই এক ছিল আওয়ামী লীগ হটানোর জন্য, ফ্যাসিবাদ হটানোর জন্য, এখন তাদের মধ্যে আসলে ডিভিশন হয়েছে, যার ফলে তারাও রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে কিন্তু অনেককে চরিত্র হননের জন্য কিংবা রাজনৈতিকভাবে বলা চলে ডাউন করার জন্য কিন্তু নানা ধরনের প্রপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে ধরেন এখন যেহেতু আমি যখন বলি যে 300 আসনে প্রার্থী দেব, তখন স্বাভাবিকভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলো চিন্তা করে যে ভিপি নুরদীপ তো আন্দোলন সংগ্রামের কারণে একটা অবস্থান আছে, জনপ্রিয়তা আছে, কাজে সেটাকে ডাউন করতে হবে। সেটা সবসময় চিন্তা করে কোন ইস্যু দিয়ে ঘায়েল করা যায়। আবার যদি বলি বিএনপির সাথে জোট করবো, তাহলে যারা বিএনপি বিরোধী তারা আবার সেটাকে কাজে লাগিয়ে আপনার সেটার বিরুদ্ধে যে বিভিন্ন বিক্রি হয়ে গেছে, এই ইনুমেনন হয়ে গেছে, নানান ধরনের কথাবার্তা বলা। আবার যদি বলি যে জামাতের সাথে কিংবা এনসিপি নিয়ে জোট করবো, তখন আবার আরেক ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করে। তো সেই জায়গা থেকে আমার একটা সমস্যা হচ্ছে যে এখন এটা ঠিক যে এমন একটা চিপার মধ্যে পড়েছি বা গ্যারাকলে পড়েছি এবং আমাদের সমাজে এতটা মানুষের অসহিষ্ণুতা, তাদের রাজনৈতিক আসলে জ্ঞান এবং বুদ্ধি বিবেক এতটা কম যে নিজের মতের বাইরে গেলেই একজনকে তুলোধুনা করতে, গালিগালাজ করতে ছাড়ে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে অভিযোগগুলো আনা হয়েছে, আমি বলছি ধরেন আপনি একজন একটা মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক, যুগান্তরের, আচ্ছা এখন হয়তো আপনার একটা কমেন্ট নেওয়ার জন্য আপনি আসছেন, আপনি যদি আমাকে কিছু প্রমাণ দিয়ে বলতেন যে ভাই এই প্রমাণ এই বিষয়ে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, দেখেন আপনি কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছেন না। অনেকে বলেছে সেটার প্রেক্ষাপটে আপনি একটা বক্তব্য নিতে এসেছেন এবং আমি ফেয়ার দেখে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি এবং বলছি যে তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা তো এখন ডিবির হেফাজতে, পুলিশের হেফাজতে, তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে। একেবারেই যে সমস্ত অভিযোগগুলো আসলে তোলা হয়েছে এগুলো একেবারে অবান্তর, বিভ্রান্তিকর এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে এই যে 2-3 জন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কারণ আমাদের এই নিউ ইয়র্ক থেকে বা আমেরিকায় যে থাকে সাংবাদিক ইলিয়াস হোসেন, সে আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল। আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো দেশের বাইরে গিয়ে আমাদের সাথে পরিচয় কিভাবে, সেও সরকার বিরোধী, আমরাও সরকার বিরোধী, এই সুবাদে সে দেখা যায় একটা চ্যানেল খুঁজছে, আমাদেরকে বলছে ভাই একটু শেয়ার দিন,
আমরা প্রচার করতাম, একটা ভিডিও বানাইতে প্রচার করতাম। এইভাবে আমরা কিন্তু পরস্পরকে আসলে সহযোগিতা করেছি, ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্যের মতো লোক, সে আমাদের নিয়ে কথা বলছে, আমরাও তাদেরকে নিয়ে কথা বলেছি। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে আমাদের বিরোধী দল সমূহের ব্যক্তিদেরকে যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের বিরোধী দলসমূহ বিশেষ করে বিএনপি জামাত বা অপোজিশনের কারণে যারা বিদেশে আশ্রয় নিয়েছিল বা অ্যাসাইলাম, তাদের অনেকের অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই সমস্ত দেশগুলো চাপ দিচ্ছে যে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা চলে যাও। তো আমার মনে হয় যে সেই কারণেই এখন আসলে আমাদের এক সময়ের সকলের বলা চলে অ্যাক্টিভিস্ট কিংবা আন্দোলন সংগ্রামের আপনার এই পিনাকিদা কিংবা ইলিয়াসরা বিশেষ করে এখন যার তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, নানান ধরনের ন্যারেটিভ তৈরি করছে, অপপ্রচার চালাচ্ছে। বিএনপিরও তারা পার্টির কথা দেন, মির্জা ফখরুলকে বলে ভারতের দালাল, এই সালাউদ্দিন সাহেবকে, রুমিন ফারানাকে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আচ্ছা, বিএনপির চেয়ে এই সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, রুমিন ফারানা, আমির খসরু মাহমুদদের চেয়ে তো আর এই ইলিয়াস পিনাকি বিএনপির কাছের লোক না বা বিএনপির রাজনীতিকে ধারণ করে না। পিনাকি ভট্টাচার্য আগে ছিলেন একজন বামপন্থী নেতা, শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন, আঞ্চলিক ভাষায় তার মতো অনেক যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলে যেটা কুপিয়েছেন। এখন আবার তাদের পীর হয়েছেন, তাদের পক্ষে কিছু সস্তা ধর্মীয় সেন্টিমেন্টে কথা বলে, হুজুরদের পক্ষে একটু কথাবার্তা বলে, লেখালেখি করে, এবং ইলিয়াস হোসেন এটা করেছেন। এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান। তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে, কোথা থেকে এই টাকা পেয়েছেন? আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না, রাজনীতি করি বিদায়, কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন। এই কারণে এরা সমাজের মধ্যে চরম মাত্রা অসহিষ্ণুতা ছড়াচ্ছে, সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এরা রয়েছে নিরাপদ ওই আটলান্টিকের ওই পারে। তুমি এত ভাই দেশপ্রেমিক, এত ইসলামওয়ালা, তুমি দেশে আসো, দেশে এসে রাজনীতি করো। এখন তো আর শেখ হাসিনা নেই, এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করবে না, হামলা করবে না, মামলা করবে না, তোমরা তো বিপ্লবী লোক। এখন দেশে আসো, আসতেছে না। বরঞ্চ এই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনো তারা বিভিন্ন জনের বিরুদ্ধে ভিডিও প্রপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে, কাজে তাদের অ্যাসাইলামটা প্রয়োজন। এবং আমি যতদূর জেনেছি এই গণ অভ্যুত্থানের পরে, আপনি মিডিয়ায় কাজ করেন, আপনি জানেন যে অনেকগুলো মিডিয়া সমঝোতার মাধ্যমে দখল হয়েছে। বিভিন্ন মিডিয়া হাউসে আপনার সিনিয়র রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, চিফ নিউজ রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, এডিটর পত্রিকার চেঞ্জ করা হয়েছে। কারণ ওই বিশেষ করে কিছু ক্ষেত্রে অনেকে আওয়ামী লীগের দালাল ছিলেন, সেটা চেঞ্জ করা দরকার। আবার এখন যারা বসিয়েছে তারা বা বসছে তারা যে অনেকে পেশাদার সাংবাদিক, নিরপেক্ষ সাংবাদিক সেটাও না, অনেককে রাজনৈতিক বিবেচনার সে বসানো হয়েছে। তো এই মাই টিভি নিয়ে আমি যতদূর শুনেছিলাম, কারণ আমি অ্যাজ এ ইয়ং এবং রাইজিং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে, বিশেষ দিবসগুলোতে আমাদের দাওয়াত দেয়, আমরা যাই, কিংবা টক শো করতে গেলেও তো ধরেন যে সমস্ত চ্যানেলগুলোতে যাই, তাদের মালিক পক্ষের সাথে একটা দেখা হতে পারে। সেই জায়গা থেকে শুনেছিলাম যে এখানে বিশেষ করে আমাদের এই যে সরকার সমর্থিত বা এই যে গণ অভ্যুত্থানে আমাদের নেতাদের অনেকের সমন্বয়ে যে দলটি গঠন করেছে, এনসিপির দু একজন নেতা এবং আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস টিলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। 50% এই যে আপনার এই গমরা, আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার, এবং 5 কোটি টাকা চান যে এখানে তিনি অনেক ইনকাম টিনকাম করছেন, না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হবে, হামলা করা হবে। 5ই আগস্টের পর তো অনেক জায়গায় হয়েছে। সেই জায়গা থেকে আমি যতদূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে। ধরেন কথার কথা ভাই, মাই টিভির এই তৌহিদ আফ্রিকা নাসিরউদ্দিন সাথে আমি যদি টাকার জন্য রাজনীতি করতাম, সুবিধার জন্য রাজনীতি করতাম, আচ্ছা আপনাদের একটা সেন্সে বলেন যে শেখ হাসিনার এই ফ্যাসিবাদের গদি নাড়িয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে যদি 5 জন মানুষের তালিকা করা হয়, সেখানে বিভিন্ন নাম টপে থাকবে না? আমরা যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, তাহলে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হতো। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল আন্দোলনের ফলে, এবং সেই আন্দোলন আমরা ফেব্রুয়ারির 17 তারিখ থেকে শুরু করে 4 অক্টোবর 8 মাস প্লাস আমরা চালিয়েছি। এবং এই 8 মাসের আন্দোলন করতে গিয়ে হামলা হয়েছে, মামলা হয়েছে। এই রকমের হামলা মামলার মধ্যে দিয়ে কয়টা তরুণ এবং ছাত্ররা টিকে থাকতো। তারপরে 2019 সালে ডাকসু নির্বাচন, এই ডাকসুর ভিপি হওয়ার পরে কত শারীরিকভাবে, মানসিকভাবে লাঞ্ছিত হওয়া, নিগৃহীত হওয়া, তারপরেও তো আমরা হাল ছাড়ি নাই। অথচ আমরা যদি চাইতাম শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে
এমপি মন্ত্রীরা শুধু সহস্র কোটি টাকার মালিক হতে পারতাম। আমার খুব দুঃখ লাগে যে সমস্ত থার্ড ক্লাস ইতর শ্রেণীর মানুষ, যে যাদের ব্যক্তিত্ব নাই, সততা নাই, যারা নিজেরা করে ধান্দাবাজি, এরা সব মানুষকেও ওই রকমের ক্যাটাগরিতে মাপে। এই গণ অভ্যুত্থানের পরে আমি যদি এই যে ইলিয়াস টিলিয়াস, এরা কিছু দুষ্ট লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোক পাঠিয়েছে যে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে, আপনি আমাদেরকে 2 কোটি টাকা দেবেন, আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে সরিয়ে দেওয়া হবে। এমনকি পুলিশের কিছু কর্মকর্তাকেও তারা এই ডিজিটাল মবের মাধ্যমে কিন্তু সরিয়ে দিয়েছে। আপনারা জানেন সম্ভবত আব্দুল্লাহ আরেফ নামে আপনার এই ডিআইজি একজন ছিল, এবং জিল্লুর ভাইকে, এরকম কিছু লোক। তো এটা আমাদের দুঃখজনক এবং দুর্ভাগ্য যে প্রশাসন এই ডিজিটাল মবের কাছে দুর্বল হচ্ছে এবং এদের কথায় অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আমি একটা সরলভাবে স্ট্যাটাস দিয়েছি এই কারণে, আমরা তো শুধু ভাই ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না, আমরা শুধু আমাদের দলকে নিয়ে চিন্তা করি না, আমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করি। এখন দেখেন এই যে আপনার এই আফ্রিদিকে কিংবা তার বাবাকে যে মামলা ধরা হয়েছে, কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলা। আচ্ছা আপনি বলেন, এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে, বা মামলার বাদী আসলে জানে কিনা যে তার মামলায় তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা বাদী? তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি? না, আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে, আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে, তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক, প্রয়োজনে তার বাবার নামেও মায়ের নামেও হোক, সেটা তো আমার আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনও দুই এক জায়গায় মুভ নিচ্ছে, এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, গণ অভ্যুত্থানের স্পিড ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ দেখেন এইগুলো বিভিন্ন একটা রেফারেন্স কেস হবে। কিরকম? অনেকে বলবে এই যে দেখেন তৌহিদ আফ্রিদির মতো একটা ইয়ং ছেলে, সে একজন অ্যাক্টিভিস্ট, তাকে ছাত্র হত্যার মামলা দিয়েছে, কিংবা তার বাবাকে আপনার এই যে ছাত্র হত্যার মামলা দিচ্ছে একজন গণমাধ্যমের মালিক বা ব্যবসায়ী, কিংবা আমাদের আরো অনেককে যেভাবে দেওয়া হয়েছে, আপনার সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে। আচ্ছা সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত, তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার। এখন সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণ করতে পারবে? তাহলে বৈশ্বিকভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে, যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনূস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে। ওই রেফারেন্স টেনে আমরা বলেছিলাম যে এই ঘটনাটি, এই ধরনের ভিত্তিহীন মামলায় যদি একজনকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, তখন এইগুলো রেফারেন্স হয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে আমরা সরবলে সেই বিষয়ে সরকার অনেক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া দুষ্কর হয়ে পড়বে। তবে দুঃখজনক, আমি কালকে এই ঘটনার আমি নিজে একটা ফেসবুকে আমার পোস্ট দেওয়ায় এত মানুষের গালি কমেন্ট শুনেছি, তবে মোটেও এতে বিচলিত হয়নি, মন খারাপ হয়নি। কারণ আমি জানি এই সমস্ত মানুষের রাজনৈতিক সেন্স অভাব আছে। কারণ রাজনৈতিক সেন্সের অভাব না থাকলে, রাজনৈতিক বোধ বুদ্ধির অভাব না থাকলে তো 16 বছর ভাই এই ফ্যাসিবাদের আমলে আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত হতে হয় না। আমার পেজে প্রায় 19 লাখ ফলোয়ার, তো তার মধ্যে আমরা কত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, ডাক দিয়েছি, কোন সময় তো 19 লাখের মধ্যে 1 লাখ লোককে আমরা সাথে পাইনি। অথচ ফেসবুকে কিন্তু কমেন্টে তারা চালিয়ে গেছে, ভাই এগিয়ে যান, ভাই চালিয়ে যান, ভাই আপনারাই জাতির ভবিষ্যৎ, আপনারাই আগামীর প্রধানমন্ত্রী, আপনারাই দেশ চালাবেন, এগুলো ফুয়েল দেওয়ার লোক আছে। কাজে সোশ্যাল মিডিয়ার এই গালিগালাজ কিংবা লাইক কমেন্ট দেখে রাজনৈতিক বাস্তবতাকে পরিমাপ করা যায় না। সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আমার বিরুদ্ধে তৌহিদ আফ্রিদিদের কাছ থেকে টাকা নেওয়া না, এরকম আরো যদি অনেকে অনেক ধরনের কথা বলছে, অমুক তমুক, কেউ যদি ন্যূনতম একটা তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে, তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতি থেকে বিদায় নেব। কিন্তু আমার অনুরোধ থাকবে যে মূর্খ কিংবা অজ্ঞদের মতো আমরা কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে শুনে কোনো তথ্য প্রমাণ ছাড়া একজন মানুষকে যেন ভুল না বুঝি, বিভ্রান্তি না ছড়ে, যেটা আমাদের দেশের মানুষের একটা কালচার অনেক ক্ষেত্রে, যেটা যে কান নিয়ে গেছে চিলে, কানে হাত না দিয়ে চিলের পিছিয়ে ছোটা। তো দেখবেন এই মানুষ এই একটা মানুষকে বাহাবা দেবে, আরে সে তো যে যা, আবার দেখবেন একটা বিভ্রান্তিকর বিষয়ে আবার দেখবেন তার আপনার বিরুদ্ধে বলবে। যেমন গোলাম মাওলা রনি ভাই বক্তব্য সবাই পছন্দ করতো না, টক শোতে কথাবার্তা বলে। দেখেন এখন ইলিয়াস হোসেন একটা কাটকুট ভিডিও টিডিও বানাইছে, এখন রনি ভাই খারাপ হয়ে গেছে। কিংবা আবার এই যে ধরেন এই রুমিন ফারহান, আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে, আমি বিএনপি করি না, বিএনপির বিষয়ে আমার সমালোচনা আছে, কিন্তু রুমিন ফারহানের বিষয়ে আমার বলতে হচ্ছে যে রুমিন ফারহানের মতো একজন নারী নেত্রী সংসদ কাঁপিয়েছেন, এবং আমারও তার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে। আমার মার খাওয়া নিয়ে সে সংসদে কথা বলেছেন যে কেন ভিপি নুর মার্কা, সেটা সমগ্র জাতি ইন্টারন্যাশনাল দেখেছে। সো এই ধরনের মানুষকে আজকে যেটা বলে, এখন দেশকে গণ অভ্যুত্থানের পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা ধান্দাবাজির একটা সার্কেল আছে,
এইটাকে কাজে লাগিয়ে একটা মবের মূল্য বানাবো, যারে তারে লাঞ্ছিত করা, যার তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, এইটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে। ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না। যেমন যে ফজলুর রহমান ভাই বিএনপির যে আপনার ও চেয়ারপারসন উপদেষ্টা ছিল, তিনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তারা বৈফল নেতা না। তিনি যদি গণ অভ্যুত্থানের বিষয়ে একটা মানুষ, যেমন আমি কথা বলছি যদি, সরি আমি একটু লং করে ফেললাম আপনার একটা প্রশ্নের বিপরীত আসলে, কারণ আমি অনেকগুলো মিডিয়ায় দেখেছি কথা বলি, এখানে আরো একটু বেশি কথা বলে ফেললাম, যে আপনার এখানে ফজলুর রহমান যদি নেগেটিভ কোনো সমালোচনা করে থাকে সেইটা নিয়ে আমরা প্রতিবাদ জানাইতে পারি, মার্জিত ভাষায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, কিন্তু একজন মুক্তিযোদ্ধা, সে একজন সংগঠক এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন লড়াকু যোদ্ধা। কারণ বিএনপির এই সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের কারণে তিনি আমার কাছে একদিন কোর্টে গিয়েছি, কান্নার সুরে বলেছেন যে এই আপনার প্রায় 8-10 বছর এলাকায় যেতে পারে না, একটা মানুষ এলাকায় যেতে পারে না। এই যে, এবং ওই হাসিনার আমলেও রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বলেছে যে, কারণ উনি তো একটু ডার্ক সাইডের ছাত্র নেতা ছিলেন, সেখান থেকে জাতীয় নেতা ছিলেন, সে মানুষের বাসার নিচে যাইয়া যদি তার নাতির বয়সী, ছেলের বয়সী 2-4টা লোকজন যা ছেলেরা যে গালাগালি করে, এটিকে একটা দেশের শোভন কালচার, এটাকে আমরা সমর্থন করতে পারি? আফসোস হচ্ছে বিএনপির মতো একটা বড় দলও বলে যে মবের কাছে হার মানছে, কারণ এই ইয়া ভাইকে শোকজ দিয়েছে, ফজলুল ভাইকে। অথচ এই যে বিএনপির নেতাদের যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতেছে, সম্মিলিতভাবে কিন্তু বিএনপি এটা প্রতিরোধ করতে পারছে। এটা বিএনপির কিন্তু রাজনীতির এবং সাইবারের একটা অন্যতম দুর্বলতা, যে বিএনপির মহাসচিব আমির খসরু মাহমুদ সাহেব, সালাউদ্দিন সাহেব, রুমিন ফারহানা, সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি ইলিয়াসরা ভারতের দালাল বানায়, এইটা বানায় ওইটা বানায়, ফজলু ভাইদেরকে ফজু পাগলা বানায়, মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না। তো দেখেন, বিএনপির মতো একটা দল যদি এই মব, ডিজিটাল মবের কাছে হার মানে, সেখানে আমাদের তো উঠে দাঁড়ানো আরো মুশকিল। হ্যাঁ, তবে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবসময় একটা ন্যায়ের পক্ষে ছিলাম, একটা বলিষ্ঠ সত্যের পক্ষে ছিলাম। কাজে এই সাইবার দুর্বৃত্ত এবং ওই দেশের বাইরে থেকে যারা ডলার ইনকাম করার জন্য ধান্দাবাজিকে একটা সিন্ডিকেটে পরিণত করে ধান্দা হাসিলের জন্য চালায় উপরে, এখানে লামেরিডিয়ানে আপনার 2 কোটি 2.5 কোটি টাকা খরচ করে একটা দোকান খুলছে, আবার বাংলা এডিশন নামে। তো এই সমস্ত যারা করে ভণ্ডদের মুখোশ উন্মোচন করে এই সমাজ পরিবর্তনে আমাদের এখন একটা নতুন সংগ্রাম করতে হবে। পাশাপাশি রাজনৈতিকভাবে যে অসহিষ্ণু কমিউনিটি বা অসহিষ্ণু যে সার্কেলটা আছে, আমরা আমাদের যৌক্তিক লেখনী কথাবার্তা বলার মাধ্যমে তাদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করব। এবং সেই ক্ষেত্রে আমি সকল দল মতের মানুষকে এইরকম একটা ইতিবাচক চিন্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। কারণ আজকে এইভাবে যদি সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের একজনকে আরেকজনকে আমরা যদি সম্মান না দিই, যে কিছুদিন আগে আমি আমার একটা বক্তব্য বলেছি, আপনি শুনেছেন, চরমনায় পীর সাহেবকে নিয়ে বাজে ভাষায় স্লোগান দিয়েছে, ঠিক আপনার মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনায়, এটাকে কেউ কি সমর্থন করতে পারে? আবার তারেক রহমানের মতো মানুষকে নিয়ে কিন্তু এই ধরনের স্লোগান দিয়েছে যে টিনের চালে কাউয়া তারেক রহমান, আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলাম না। তাহলে এইগুলো যারা করছে তাদের উদ্দেশ্য কি? রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ, ডিভিশন, এবং এইগুলোকে কেন্দ্র করে যখন এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহ মুখোমুখি হবে, আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন করবে। সুতরাং এই জন্য বলছি যে এই সমস্ত তথাকথিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ধান্দাবাজদের ফাঁদে পড়ে এদের ন্যারেটিভে আমরা যেন আসলে দেশে একটা অসহিষ্ণু কালচার তৈরি না করি, সমাজকে রাজনীতিকে কলুষিত না করি, এটাই হচ্ছে আহ্বান। এবং আমি এটি বলবো, যে কোনো অভিযোগ, আমি গত আওয়ামী লীগের আমলে আমরা তো ভাই 10-15 দিনের মিডিয়া কাভারেজে একটা আন্দোলনে হঠাৎ করে নেতা হয়নি, একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, কখনো কম্প্রোমাইজ করিনি। সুতরাং আমাদেরকে নিয়ে সমালোচনা করার আগে যারা সমালোচনা করবে তাদের নিজের চেহারাটা আয়নায় দেখা উচিত, যে আমি যাকে নিয়ে যাদেরকে নিয়ে সমালোচনা করছি তারা কি করছে, তাদের কি কন্ট্রিবিউশন আর আমার কি কন্ট্রিবিউশন। অবশ্যই রাজনৈতিক নেতা হিসেবে, একটা উদীয়মান নেতা হিসেবে আমরা সবসময় ওয়েলকাম করে আমাদের যে কোনো পজিটিভ ক্রিটিসিজম সবাই করতে পারে, কিন্তু এই ধরনের একেবারে গোয়ার মানে একঘেয়েমি এবং উদ্দেশ্য প্রণোদিত নেতিবাচক সমালোচনা এবং কমেন্টের এই সোশ্যাল মিডিয়ার এই কলুষিত বক্তব্যের মাধ্যমে যারা এই কাজগুলো করে তাদেরকে আমি এখান থেকে সরে আসার অনুরোধ জানাবো। ভাই, 2টা পয়েন্ট আপনি কথা প্রসঙ্গে আসছে, ফজলু ভাইয়ের বিষয়টা। দ্বিতীয়, আগের যে বিষয়টা সেটা হচ্ছে সুনির্দিষ্টভাবে উনি বলছেন যে আপনি হোটেল রেনেসাতে গিয়ে বৈঠক করেছেন, এই সুনির্দিষ্ট কথাটার জবাব কি হবে? আমি একজন রাজনীতিবিদ, এবং যদি এই মুহূর্তে ফেয়ার নির্বাচন হয় সেক্ষেত্রে কোন রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করতে পারবে, এবং বাংলাদেশের
অতীতের রাজনীতি এবং বর্তমান রাজনীতি আমাদেরকে ছাড়া এই দেশের রাজনীতির ইকুয়েশন কেউ মেলাতে পারবে না। আমার সাথে বিদেশি ডিপ্লোম্যাটরা থেকে শুরু করে দেশের রাজনীতিবিদদের বিভিন্ন জায়গায় আমরা বসি। আমি আপনার এই যে রেনের সাথে আফ্রিদি কি সে কি একজন এমপি না মন্ত্রী, একজন সে শিল্পপতি দেশের, তো মনে করেন অনেক জুনিয়র ছেলে পেলে তারা কন্টেন্ট বানায়, এরা তো ধরেন আমাদের সাথে হাত মিলানোর জন্য অপেক্ষা করবে 2-4 দিন, এর সাথে আমি কি মিটিং করবো? এই কথাটার উত্তর দেওয়াটাই তো মনে করেন আমার জন্য বিব্রত, কারণ প্রথম সেটা অহংকার না, সে তো আমাদের রাজনৈতিক লেভেলের না, রাজনৈতিক স্ট্যাচারের না, সে একটা ফানি ভিডিও বানায়, কন্টেন্ট করে, সে হয়তো ওই আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। তাহলে আমরা রাজনীতি করে আমাদের জন্য এরকম অনেকে কাজ করবে, আমাদের দলেও আছে এরকম কন্টেন্ট ক্রিয়েটর। এই ইস্যুটাকে আমাদের সাথে জুড়ে দেওয়া মানেই তো এটা হচ্ছে আসলে একটা আপনার রাজনীতিকে অসম্মানিত করা। সে যদি এরকম হইতো যে বাংলাদেশের নাম্বার 1 শিল্পপতি, এটা যদি বসুন্ধরা কিংবা ওরিয়ন ধরেন, তারপরে আর কার কথা হলো যে চিরাং বিভিন্ন প্রতিষ্ঠান বলে কেডিএস টেডিএস এরকম এসালম টেসালম এরকম শিল্পপতিদের সাথে বলতো যে না, তাদের সাথে মিটিং করলে তারা নির্বাচনে অন্তত 200-100 কোটি টাকা ফান্ড করতে পারবে, সেইখানে মিটিং করতে পারে। এই গত 1 বছরে আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত 1 টাকার কেউ দুর্নীতি অনিয়ম খুঁজে পেয়েছে? এই ঢাকা শহরে কত কিছু দখল হয়ে গেছে, কোন একটা লোক ফাইন্ড আউট করতে পারবে যে আমাদের দলের লোকেরা আমরা এইখানে ওইটা দখল করেছি, এটা দখল করেছি, কোন একটা চ্যানেলের লোককে সরিয়ে ভাবমূর্তি এবং বিএনপি একটা বড় দল এলো, তাদের বিরুদ্ধেও কিন্তু এই দখল মকল চাঁদাবাজি, ভিন্ন মতের মানুষকে হয়রানি অভিযোগ আছে। এনসিপির বিরুদ্ধে এটা আছে, জামাতের বিরুদ্ধে এটা আছে, যে মিডিয়া তারা দখল করে, ব্যাংক দখল করে, সব দলের বিরুদ্ধে আছে, একমাত্র আমাদের বিরুদ্ধে না। আমরা তো ওপেন বলছি, চ্যালেঞ্জ কোথাও থাকলে আসেন, ডিবেট করবো, টকশো করবো, একটা প্রমাণ দেখেন, একটা প্রমাণ দেখাতে পারবো না। আর আমরা যারা আমাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো তুলছে তাদের শত সহস্র অভিযোগ এবং আমরা প্রমাণ দিয়ে বলতে পারবো। ভাই সবশেষে আপনার সম্বন্ধে যেটা আসছে ভাই যেটা বলছে যে 5 আগস্টের দিনটা ছিল কালো দিন, আপনার কাছে কি মনে হয় ওনার এই বক্তব্য কি সঠিক ছিল, বা যারা এই আন্দোলন ঘটিয়েছে তারা সবাই রাজাকারের বাচ্চা? এই যে কথাটা এই ল্যাঙ্গুয়েজে বলা, আপনি গণঅভ্যুত্থানের আগে যখন মানে আদালত আপনার তোলা হচ্ছিল, আপনি তখন সেই সময় বলছিলেন যে 90% হয়ে গেছে, 10% বাকি। আপনিও একজন আন্দোলন মানে গণঅভ্যুত্থানের সরাসরি সংগঠক, তাহলে মানে এই কথাটা কি সবার বিরুদ্ধে যায় না? উনি এখনো বলছেন ওনার কোনো কথা কোনো ধরনের ত্রুটি নাই, ত্রুটি ধরে দেওয়ার জন্য ওনাকে বলছেন। মানে আপনার কাছে কি মনে হয় ওনার এই কথাটা আসলে কি সঠিক কিনা? এখন ফজলু ভাইয়ের পুরো বক্তব্য আমি শুনি নাই, ধরেন আমরা যেটা বলছি, আমি যেন আপনার সাথে এখানে কয় মিনিট বক্তব্য আমি জানি না, অন্তত 8-10 মিনিট হয়েছে বোধ হয়। তাহলে আমরা এই বক্তব্যের মাঝে 30 সেকেন্ড 1 মিনিটের একটা বক্তব্য কোট করে ক্লিপ করে যদি আমাদেরকে বলা হয় যে ভাই এই বিষয়ে আপনার মন্তব্য কি, তাহলে আমাদের বলা একটু ডিফিকাল্ট। কিন্তু আমি বলে হ্যাঁ ধরে নিলাম, ধরেন শিশু এবং বয়স্কদের বলা চলে যে সাইকোলজি একটু সমস্যা থাকে শিশু এবং বয়স্কদের, কারণ তারা অনেক ক্ষেত্রে অবুঝের মতো আচরণ করে। আমাদের প্রত্যেকের বাসায়ও বাবা মা আছে, আমাদের বয়স্ক আত্মীয় স্বজন আছে, ফজলুবের অনেক বয়স হয়েছে, কিন্তু তার এই দেশে যে অবদান, এই আজকে যে স্বাধীন দেশটায় দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, আমি পরিচয়, এর আগেও তো আমি অন্তত পরিচয় দিতে পারছি যে আমি বাংলাদেশের লাল সবুজের পতাকার পাসপোর্ট ক্যারি করে বাইরে গিয়েছি, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছি। এই দেশটা উপহার দিয়েছিলেন 71-এ এই ফজলুর রহমান ভাইদের মতো মুক্তিযোদ্ধারা। তাদের ভুল থাকতে পারে, তাদের নিয়ে আমরা সমালোচনা করতে পারি, সেই বিষয়গুলো কথা বলতে পারি, কিন্তু এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করলো, ফজু পাগলা বলে, ফজলুর রহমান তার সমালোচনা করার মতো যোগ্যতা তাদের অনেকের নাই। সেই যদি ইয়ে করে থাকে সেটা ধরেন তাদের, আমরা এখন তো বিএনপি বলেন, জামাত বলেন, আমরা অন্যান্য পার্টি বলেন, আমাদের মধ্যে তো বসার সুযোগ হয়, আলাপ আলোচনার সুযোগ হয়, আমরা পার্টি ফোরামে অভিযোগ দিতে পারি, কিংবা সংবাদ সম্মেলন করে আমরা বলতে পারি এই বিষয়ে আমরা বিএনপি যেন ব্যবস্থা আমরা আশা করতে পারি। কিন্তু উনি কোন প্রসঙ্গে কোথায় কি বক্তব্য দিচ্ছে ডিটেলস বক্তব্য আমি চাই না, কিন্তু সে যদি ভুলও বলে থাকে ভাই তার বলায় কিচ্ছু আসে না, শুধু বলে 5 তারিখ এটা হয়েছে। 5 তারিখ তো এখন অনেক মাস্টার মাইন্ড এইটা বলা হয়, এই মাস্টার মাইন্ডদেরকে আপনারা 5 তারিখের আগে চিনতেন? কোন মাস্টার মাইন্ডকে চিনতেন? কয়জনকে চিনতেন? আদালতের বারান্দায় দাঁড়িয়ে এই পুলিশের প্রিজন ভ্যানের মধ্যে থেকে আমরা হুঙ্কার দিয়েছি যে মানুষকে রাস্তায় নামার জন্য, যে হাসিনার পতনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য। মাস্টার মাইন্ড কারা এটা পিপল জানে, কিন্তু এই দেশের মানুষের হচ্ছে মন ভোলা, আত্মভোলা, সহজে ভুলে যায়, সবকিছু স্মরণ রাখতে পারে না, এটা একটা সমস্যা নেই, আমরা মনে করিয়ে দেবো, আমাদের তো রেকর্ড আছে, প্রুফ আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ডকুমেন্ট আছে। সো আন্দোলন আমরা
ফ্যাসিবাদের জাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে সম্মিলিতভাবে করেছি এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে কার্যত বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আপনার এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে, যেটা অনেকে বলে এটাকে দ্বিতীয় স্বাধীনতা। ট্রু, কিন্তু তাই বলে ৭১কে আমরা অস্বীকার করতে পারি না, ডিনাই করতে পারি না, এবং ৭১-এর তুলনা কোনো কিছুতে নাই। ৭১ আমাদের অস্তিত্বের জায়গা। তো সেই জায়গা থেকে যদি ফজলুর রহমান ভাই বেফাস কিছু বলে থাকে, তার জন্য ফজলুর রহমান ভাইকে বিএনপি বলতে পারে এটার জন্য দুঃখ প্রকাশ করে। এর আগে দুদু ভাইয়ের একটা বক্তব্যে সে দুঃখ প্রকাশ করেছিল, বুলু ভাই দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু ভাই এখন দেশে এই রকমের বিভাজন, যেটা তীব্র বিভাজন তৈরি করে, পরস্পরকে মুখোমুখি দাঁড় করায় অভ্যুত্থানের শক্তি সমূহ, এই রাজনৈতিক পরিবেশ তৈরি করা যাবে। এবং এখন আমরা সবাই দেশে বসে রাজনীতি করতে পারতেছি। এখন আমার ভয় নাই যে আমাকে এই রাস্তা থেকে কেউ গুম করতে পারে, তুলে নিয়ে যেতে পারে, দরজা ভেঙে অ্যারেস্ট করবে। সে আমাদের একটা ওপেন সুযোগ। ওই বাইরের এই ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া যারা, ঠিক আছে, ফাঁসিবাদের সময় আপনাদের ভূমিকা ছিল, এখন দেশে আসেন কেন? বাইরে থাকবেন, বাইরে থাকবেন আর এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন। এগুলো আমরা জানি। ধরেন দেখবেন, আপনাদের নিশ্চয়ই যদি পেছনে আপনার ইতিহাস মনে করেন, অনেকে নির্বাচনের আগে আগেই তো বলেছিল অনেকে যে এই ইউএসএ এই করে ফেলবে, সেই করে ফেলবে, হ্যাঁ এই স্যাংশন দিয়েছে, এইটা করেছে। ৩-৪ বছর ধরে একটা চটকদার কিছু কথা কাটকুট বানিয়ে ভিডিও ভিউ বানানো যেগুলো বানিয়েছেন, আবার যখন দেশের কাজ করেনি আবার সেটার বিপরীত ভিডিও বানিয়েছেন, কথাবার্তা বলেছেন। তো তারা একটা নিরাপদ আশ্রয়ে একটা এসি রুমের মধ্যে ভিডিও বানায়, আর আমরা জান বাজি রেখে রাজপথে লড়াই করেছি। আমরা পুলিশের পিটানি খেয়েছি, ছাত্রলীগের দৌড়ানি খেয়েছি, আবার রিমান্ডে গিয়ে আবার ডিবি কার্যালয়ে ঝুলেছি। তাদের এগুলো করা লাগে নাই। সুতরাং এই দেশটাকে কিভাবে পরিবর্তন করতে হবে, এই দেশের রাজনীতিকে আগামীতে কোন জায়গায় কিভাবে দাঁড় করতে হবে, এটা আমরা ভালো জানি, আমরাই করবো। তারা ওই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত এই প্রোপাগান্ডা এবং বিভ্রান্তি ছড়িয়ে সাময়িক মানুষকে বিভ্রান্তি করতে হবে, লং টার্মে কিছু করতে পারবে না। আমি তাদেরকে অনুরোধ করবো, তাদের যদি দেশপ্রেম থাকে, ব্যক্তিত্ব থাকে, সততা থাকে, তারা এখন দেশে এসে রাজনীতি করা উচিত। কারণ তারা হাসিনার আমলে ভুক্তভোগী হয়েছে, এখন হাসিনা নেই। তো আসেন, দেশে আসেন, মাঠে রাজনীতি করেন। ভাই সর্বশেষ আমরা শুরু হয়েছে আপনার পদের সেকেন্ড যিনি আসছে, মানে আপনার পরে এর মধ্যে হয় নাই এই 6 বছরে, এই আপনার পোস্টে যিনি হবেন তার জন্য আপনার বার্তা কি হবে, এবং নির্বাচনটা আপনি কেমন দেখছেন ডাকসুর, আর আপনি যেটা বলছেন সম্ভাবনা, বাধা, চ্যালেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। একটু পরে দিন। হ্যাঁ, সেই টু গো। আমার মনে হয় যে আসলে এইখানে সত্য কথা বললে এখন অনেক গালি কিন্তু সমালোচনা শুনতে হবে। প্রথমত ডাকসুকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বা মেইন স্ট্রিম মিডিয়াতে আসলে হাইপ তোলা হচ্ছে, বাস্তবতাটা সেরকম না। যেমন সোশ্যাল মিডিয়াতে গেলে তো দেখা যায় যে শিবিরের সাদিক কায়েম এবং অন্যরা প্যানেল সহ জয়লাভ করছে পুরোটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে শিবির সমর্থিত প্রার্থীরা কতটুকু ভালো করবে সেটা একটা বড় প্রশ্ন রয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবিরের রাজনীতি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল, এবং উইথ ডিউ রেসপেক্ট যারা প্রার্থী আমার উত্তরসূরি হবে, তাদের প্রত্যেকের প্রতি আমার সম্মান ভালোবাসা আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কারো বংশ পরিচয় দেখে ভোট দিবে না, কে কোন দলের প্রার্থী সেটা দেখেও ভোট দিবে না। তারা ভোট দেবে প্রার্থী বা তার ব্যক্তিগত কর্মকাণ্ড দেখে। সেক্ষেত্রে তারা যদি গত এই জুলাই গণ অভ্যুত্থান সহ গত আপনার বলা চলে ৫-৭ বছরের তাদের কর্মকাণ্ডকে যাচাই বাছাই করে, সেক্ষেত্রে কিন্তু সর্বাগ্রে একটি নাম আসবে প্রথমে, মোল্লা বিনিয়ামিন। সে ছাত্র অধিকার পরিষদের নেতাবিদে আমি তার পক্ষে বলছি নো। আমি ছাত্র অধিকারের প্যানেল নিয়ে একটা এখন পর্যন্ত ফেসবুকে পোস্ট দেইনি, যদিও আমাদের দলের এটি প্যানেল। আমি এই সংগঠন থেকে বিপি নির্বাচিত হয়েছি 28 বছর পরে। এই সংগঠনই ডাকসুর তালা খুলেছে, এবং যেই ডাকসু হাসিনার আপনার এই তত্ত্বের তাউস উড়িয়ে দিয়েছে কার্যত। সেখানে একটা জিএস পদে স্মার্ট মেয়ে আছে, সুন্দর, বিশ্ববিদ্যালয় ভালো, সে স্পোর্টস, সে ইনভলভ, এজিএস আছে, তাও ভালো ছেলে। কিন্তু ব্যক্তিগতভাবে প্রার্থীর যদি কন্ট্রিবিউশন দেখে, তাহলে বিনিয়ামিনের চেয়ে গত 7 বছরে ক্যাম্পাসে নিষ্পেষিত নির্যাতিত ছাত্র নেতা নাই। তারপরে ছাত্র দলের ওই প্রার্থী আছে, সেও ইয়াং ছেলে, ভালো কথা, আবিদুল। তারও এই জুলাই গণ অভ্যুত্থানে যে ছেড়ে যায় না, দেখছেন এরকম বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে লড়াই করার হিস্ট্রি আছে। তারপর বাক্সাসের যে কাদেরও এই ফাঁসিবাদের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে, তাদের ইতিহাস আছে, উমামার আছে। কিন্তু সাদিক কায়েম কিন্তু গণ অভ্যুত্থানের পূর্বে ছাত্রলীগের আপনার প্রথম হচ্ছে
একটা নিরাপদ জোনে থেকে তারা রাজনীতি করেছে। যদিও অভ্যুত্থানের পরে ব্যাপক ধরনের হাইলাইটস হয়েছে, ওইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা কিন্তু ওইটা কম্পেয়ার করতে পারে যে কোনটা মিডিয়ার ন্যারেটিভে কাউকে হিরো বানানো হচ্ছে আর কোনটা বাস্তবতার জায়গা থেকে তুলে ধরা হচ্ছে। এবং ধরেন ভোট দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু দেখা যায় ফেসবুকে প্রচারণা চালাচ্ছে সাতক্ষীরা সরকারি কলেজের, কিংবা ধর আমার পটুয়াখালী সরকারি কলেজের, চিরাং মহাসিন কলেজের, রাজশাহী নওগাঁর কলেজের। এরা ফেসবুকে আসলে এটাকে খুব একটা ব্যাপক মার্কেটিং করতেছে। তো সেই দিক থেকে আমি আজকে বোধহয় আমার সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী ডাকসুকে জাতীয় রাজনীতির হাতিয়ার না বানিয়ে এটাকে ক্যাম্পাসে রাখা উচিত। তো সেই দিক থেকে এখানে অনেক প্রার্থী আছে যাদের এই গণ অভ্যুত্থান আন্দোলন সংগ্রামে একটা ভালো স্যাক্রিফাইস আছে। আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওই ধরনের ত্যাগ, তিতিক্ষা, মেধা, মনন এবং তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রতি কেমন ভাবে কমিটির থেকে কাজ করবে ওইটা যাচাই বাছাই করেই পরীক্ষা দেবে, ভোট দিবে। কিন্তু আমার এখানে আমার অভিজ্ঞতার আলোকে একটা বিষয় আমি মাঝে মাঝে খুব একটু হাসি নিজে একা একা, শিক্ষার্থীদের এই নেতাদের ইশতেহার দেখে। কেউ বলছে এটাকে উন্নত মানের গবেষণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করা হবে, আবাসন নিশ্চিত করা হবে, শতভাগ কর্মসংস্থান। ভাই ছাত্র প্রতিনিধিদের এগুলো করার সুযোগ নেই। আপনি ছাত্র, সেই হিসেবে আপনি তো বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ ফোরাম, বিশেষ করে একাডেমিক কার্যক্রম যারা ডিসিশন নিয়ে থাকে সেটা একাডেমিক কাউন্সিল। একাডেমিক কাউন্সিল তারা আসলে গবেষণা বলেন, রিসার্চ বলেন এগুলো, আর এটা শিক্ষকদের কাছে, এটা তো ছাত্র প্রতিনিধিরা চাইলে এগুলো করতে পারবে না। অবকাঠামো ছাত্ররা একজন তো যেহেতু সরকারের মতো 5 বছর থাকবে না দায়িত্বে, যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সে নিয়ন্ত্রণ করতেছে, সে সর্বোচ্চ একটা দাবি জানাতে পারে। অনেক সময় কি করতে পারে, পাওয়ার পার্টি যারা গভর্নমেন্ট থাকবে তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে, আমাদের একটা হল দরকার, আমাদের বাজেট বরাদ্দ দরকার, এটা প্রেশারের মাধ্যমে কিছুটা আদায় করতে পারে। কিন্তু এইটা আসলে ওইভাবে ইশতেহারও হওয়া উচিত না আমি মনে করি, এবং ইশতেহার দিলে এগুলো বাস্তবায়ন করা সম্ভব না ছাত্র নেতৃবৃন্দের পক্ষে। তবে ছাত্র সংসদ থাকলে সুবিধাটা কি, ছাত্রদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা ফর্মাল সংযোগ থাকে, নিয়মিতভাবে ছাত্র শিক্ষকদের একটা আপনার মতবিনিময়ের ফলে বিশ্ববিদ্যালয়ে তথা এই হলের একটা পরিবেশ ভালো থাকে, যার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের সুযোগ সুবিধা অসুবিধার কথাগুলো বলতে পারে, প্রশাসন সেগুলো সমাধানে কাজ করতে পারে, এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের একাডেমিক এই পাঠ্যক্রমের বাইরে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেদেরকে এক্সপ্লোর করতে পারে, তুলে ধরতে পারে, যেটা প্রকারান্তে তাদেরকে ভবিষ্যতের জন্য নেতৃত্বের হিসেবে তৈরি করে। ওকে, তাহলে আপনারা জানেন যে 19-এ আপনার একটা নির্বাচনের মানে বড় ধরনের অভিজ্ঞতা আছে। আর যদিও ওই সময় সকল ফেসিবাদ বিরোধী কিংবা সরকার বিরোধী যত ছাত্র সংগঠন ছিল, নামে বা মানে অপ্রকাশ্যে অপ্রকাশ্যে সবাই আপনাদেরকে সেই সময় সাপোর্ট দিয়েছিল, যেহেতু প্যানেল একটাই ছিল, তার বিপরীতে সরকার দল ছিল। এখন যেহেতু সবাই ভাগ হয়ে গেছে, এখন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আজকে যে ঘটনা ঘটলো, সাদিক কায়েমের প্যানেলের সাইনবোর্ড ঘুরিয়ে দেওয়া হলো, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? প্রথম হচ্ছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা একটা নিরপেক্ষ তদন্ত হয়ে যারা এই ধরনের প্রতিপক্ষের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা কিংবা একটা সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য দেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এটা আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাবো। আর আমার কাছে মনে হয় অত্যন্ত একটা ফ্রেন্ডলি পরিবেশ রয়েছে, ভালো পরিবেশ রয়েছে বিশ্ববিদ্যালয় বা এই ডাকসু নির্বাচনের জন্য। এখন কেউ যদি পলিটিক্যালি মোটিভ থেকে ইন্টেনশনালি যদি মনে করে যে না, নির্বাচনটা আমি হতে দেবো না, কারণ নির্বাচন হইলে আমার রাজনীতি মাঠে মারা, আমার রাজনীতি নাই, হয়তো আমার কোনো প্রার্থী আমাদের দলের সংগঠনের প্রার্থীরা ভালো করবে না, এই চিন্তাধারা থেকে কেউ একটা কেওয়াস লাগাতে পারে নির্বাচনটা বন্ধ করার জন্য। সেই ক্ষেত্রে আমি যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন সকল প্যানেল এবং প্রার্থীদেরকে বলবো, সম্মিলিতভাবে এই ডাকসু নির্বাচনে একটা উপযোগী পরিবেশ, একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ধরে রাখার জন্য সবাই মিলে কাজ করবেন, এবং পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে সবাই প্রচারণা চালাবেন। কেউ কাউকে তীব্র আক্রমণাত্মক ভাষায় কথা বলা, হেয় প্রতিপন্ন করা, এইগুলো থেকে বিরত থাকাটাই বোধহয় ভালো হবে আমাদের জন্য। আর আমি আশাবাদী যে এই সমস্ত ছোটখাটো ঘটনা এড়িয়ে কিংবা উতরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ 28 বছর পরে যে ডাকসু নির্বাচন করার মধ্যে দিয়ে ডাকসুর যাত্রা শুরু হয়েছিল, এইবার নির্বাচনের মধ্যে দিয়ে সেটা নিয়মিতভাবে সচল রাখবে, এবং আগামীতে যারা নেতৃত্ব হিসেবে নির্বাচিত হবেন তারা ডাকসুর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে একটা কার্যকর ভূমিকা পালন করবেন। ডাকসুর পাশাপাশি আরো 2টো নির্বাচন হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু। এগুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না,
আমি মনে করি এগুলো নিয়ে টুকটাক আলোচনা হওয়া দরকার। তবে কোনোটা নিয়েই অতিরিক্ত মিডিয়াবাজির মাধ্যমে এটাকে জাতীয় রাজনীতির ইস্যুতে পরিণত করা উচিত না। এটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়মিত কার্যক্রমের একটা ছোট্ট পার্ট, এটাকে ক্যাম্পাসের মধ্যেই রাখা উচিত। কিন্তু ডাকসুকে, হ্যাঁ ডাকসুর একটা রাজনৈতিক ভ্যালু আছে, বিশেষ করে 60-এর দশকে মুক্তিযুদ্ধের পূর্বে যেভাবে ছাত্রদের আন্দোলন সংগ্রাম ছিল, মুক্তিযুদ্ধের পরে কিন্তু আবার ওই রকম মাত্রা নেই। কারণ তখন সবাই ওই এক ছিল যে দেশ স্বাধীন করতে হবে, আমাদের একটা স্বতন্ত্র সংস্কৃতি ডেভেলপ করতে হবে। আবার ধরেন হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যেভাবে সব দল এক ছিল, বাম ডান, যে হাসিনাকে হটাইতে হবে, এখন কিন্তু সেই প্রেক্ষাপটটা নাই। সুতরাং আমরা যে ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের কথা বলছি, একটা ছাত্র রাজনীতিতে মেধা এবং সৃজনশীলতার চর্চার কথা বলছি, এই ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে সেই পরিবেশটা তৈরি হতে পারে। কিন্তু এটাকে যদি জাতীয় রাজনীতি এত হাইপ তৈরি করা হয়, তখন এটা জাতীয় রাজনীতির অ্যাটেনশন পাবে, সব ছাত্র সংগঠনের মূলদল চিন্তা করবে তাদের ছাত্র সংগঠনকে কিভাবে জেতানো দেয়, তখনই আসলে পরিবেশটা উত্তপ্ত হয়ে উঠবে। সেই জন্য আমি শিক্ষার্থীদেরকে, স্টেক হোল্ডারদেরকে সকলকেই বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী ডাকসুকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অন্যান্য কার্যক্রমের মতোই রাখা উচিত। এত বেশি হাইপ তৈরি করে এটাকে জাতীয় রাজনীতির মধ্যে টেনে আনা কিংবা জাতীয় রাজনীতির সাথে একেবারে কানেক্টেড করা ঠিক হবে না। ধন্যবাদ।